আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংক লুটেরাদের ফেরার পথ খুলে দিল নতুন ব্যাংক আইন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ তুলে দিয়ে জাতীয় সংসদে পাশ হয়েছে ব্যাংক রেজুলেশন বিল 2026, যার ফলে ব্যাংক বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের আবার মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। এতে একীভূত 5 ব্যাংকের নিয়ন্ত্রণে আগের শেয়ার হোল্ডারদের ফেরার পথ খুলে গেছে। একই সঙ্গে বিতর্কিত এস আলম ও নাসা গ্রুপের জন্য মালিকানায় ফেরার সুযোগ উন্মুক্ত হয়েছে। এর আগে 2025 সালে জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ স্পষ্টভাবে বলা হয়েছিল, কোনো ব্যাংক দোষের জন্য দায়ী ব্যক্তিরা সব অর্থ ফেরত দিলেও তারা আর মালিকানা ফিরতে পারবে না। কিন্তু নতুন আইনে সেই বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে, যা নিয়ে আর্থিক খাতে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সংশোধন আইনের 18 ক দ্বারা বলা হয়েছে, কোনো তফসিল ব্যাংক রেজুলেশন প্রক্রিয়ায় গেলে আগের শেয়ার ধারক বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় উপযুক্ত ব্যক্তি বা গোষ্ঠী পুনরায় ওই ব্যাংক শেয়ার সম্পদ ও দায় গ্রহণের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের একটি অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে সরকারি সব আর্থিক সহায়তা ফেরত দেওয়া, নতুন মূলধন যোগান, মূলধন ঘাটতি পূরণ, আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধ, কর রাজস্ব ও ক্ষতিপূরণ পরিশোধ এবং সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকতে হবে। আইন অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের আগে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে সরকারের অনুমোদন জমা দেবে। অনুমোদনের পর মালিকানা ফিরে পেতে হলে প্রথম সরকারের বিনিয়োগের অন্তত 7.50% জমা দিতে হবে। বাকি 92.50% 2 বছরের মধ্যে 10% সরল সুদসহ পরিশোধ করতে হবে। নতুন বিধান পুনর্গঠিত ব্যাংকের কার্যক্রম 2 বছর তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। পরে একটি বিশেষ কমিটি গঠন করে শর্ত পূরণ হয়েছে কিনা তা যাচাই করতে হবে। ব্যর্থতা ধরা পড়লে অনুমতি বাতিলের সুপারিশ করা হতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই বিধানকে ঝুঁকিপূর্ণ হিসাবে দেখছেন। তাদের মতে, পূর্ণ অর্থ ফেরতের আগেই কেবল অঙ্গীকারের ভিত্তিতে মালিকানা দেওয়ার সুযোগ রাখা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এতে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ ঝুঁকির মুখে পড়বে এবং দায়ী ব্যক্তিরা সহজেই পার পেয়ে যেতে পারেন। একবার মালিকানা ফিরে ফেলে তাদের অপসারণ করাও কঠিন হয়ে যাবে। সংসদে এ নিয়ে তীব্র আপত্তি ওঠে। বিরোধী দলীয় সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, এই বিলের মাধ্যমে কোনো মানুষের আমানতের সুরক্ষার হুমকির মুখে পড়ছে। অতীতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় করে ব্যাংক বাঁচানো হয়েছে, যা ছিল সাধারণ করদাতার টাকা। নতুন আইনে সেই সুরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। তিনি বলেন, আগে ব্যাংক ডুবলে শেয়ার হোল্ডাররা আগে ক্ষতি বহন করতেন, কিন্তু নতুন কাঠামোর সেই শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান আইনি ক্ষমতা এই আইনের মাধ্যমে সংকুচিত হতে পারে, যা ব্যাংক খাতে আস্থাও আরও কমিয়ে দেবে। তবে বিরোধী দলের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা, স্থিতিশীলতা, সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই ইতিমধ্যে সরকার ব্যাংক খাতে 80,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং আরও প্রায় 1 লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই প্রেক্ষাপটে বাজারভিত্তিক সমাধানের মাধ্যমে ব্যাংক সচল রাখা এবং অর্থনীতির গতি বজায় রাখাই এই আইনের উদ্দেশ্য বলে তিনি দাবি করেন। এর আগে 2025 সালের মে মাসে জারি করা অধ্যাদেশ এবং ব্যাংক কোম্পানির আইনের আওতায় এক্সিম সোশ্যাল ইসলামী ব্যাংক, পাসিফিক ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকটির 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা এবং বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের মধ্যে শেয়ার হিসাবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমানত বিমা তহবিল থেকে 12,000 কোটি টাকা দিয়ে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এসব ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক ব্যাপকভাবে অনিয়ম ও লুটপাটের অভিযোগ ওঠে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপ 11টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে প্রায় 2,25,000 কোটি টাকা তুলে নিয়েছে। বর্তমান দেশের শীর্ষ 20 ঋণখেলাপির তালিকায় এই গ্রুপের 11টি প্রতিষ্ঠান রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা সূচনা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।